গঠিত হলো একটা আলোচনা করিডোরের মধ্যে আছে। নানা মহল থেকে আমরা শুনেছি যে ইনিশিয়ালি আপনার নামটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আলোচিত হয়েছিল। যারা আপনার ওই সময় ডিসাইড করছিল কে কি হবে, তবে আপনাকে খুলে বলি, যেমন 5 তারিখ রাতে, যখন গভীর রাতে, রাত 1টার সময় 5 তারিখ, যখন বঙ্গভবন থেকে আমি নাহিদ, আসিফ, তারপরে মাহফুজ, ওদের সাথে যখন আমার কার্জন হলে দেখা হয়, তারা যখন জিজ্ঞেস করছিল, আমি তখন ভেবেছিলাম স্যার হবে না, কারণ স্যার সবসময় না করতো। আমি তখন বলেছিলাম সালেউদ্দিন স্যারের কথা বলেছিলাম, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের কথা বলেছিলাম। আর যখন অন্য একটা পক্ষ থেকে যখন আমার সাথে আলাপ করা হয়েছে 6 তারিখ সকালবেলা, তারা বলেছিল যে মানে ইউনূস স্যার ছাড়া আর কে কে হতে পারে, তাদের যে প্রপোজাল যে ছিল বা ইয়ে ছিল অপশন হিসাবে, সেখানেও তো আমার নাম আসে নাই। কোথার থেকে আসলো আমি কিছুই বুঝলাম না। ওকে, সম্পূর্ণ গুজব, যার যা মুখে আসে আরে মিনিমাম একটু কমন সেন্স নাই। আর মানুষের মধ্যেও না কেন জানি একটা গুজব প্রেম জন্ম নিয়েছে, একটা সম্পূর্ণ মানে অবাস্তব ভিত্তিহীন জিনিসও। আচ্ছা, এটা হয়েছে নাকি এরকম একটা ইয়ে চলে আসছে, আমি এটা সাইকোলজিক্যাল কারণ জানি। ওকে, আপনি ক্লিয়ার করেছেন যে আপনি আপনার নাম কোনো অবস্থাতেই আসেনি এবং আমরা আপনার কথাই বিশ্বাস করতে চাই, যেহেতু ইস্যুটা আপনার সঙ্গে সম্পর্কিত। আরেকটা পারসেপশন আছে, সেটা হচ্ছে যে আপনি শুরু থেকেই অত্যন্ত প্রভাবশালী। যা কিছু ভালো হয়েছে কিংবা যা কিছু খারাপ হয়েছে তার দায়ভার অনেকটাই আপনার উপরে বর্তায়, যে আপনার উপরে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা লাইমলাইটে আছে তাদের উপরে। আমাদের যদি 20 জন উপদেষ্টা থাকে, অন্তত 10 জন আছে যাদের নাম আমি বলিই নাই, এবং তারা কার রেফারেন্স হয়েছে আমি অনেক পরে জেনেছি। সো এটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমি যখন নাম প্রপোজ করছিলাম, যেমন ধরেন একটা নাম বলি আপনাকে, যেমন ধরেন বললাম সালেউদ্দিন, আমি স্যারের নাম বললাম, তখন সাথে সাথে বললো হ্যাঁ স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে, ওনার নাম অনেকেই বলেছে। যেমন ধরেন তৌহিদ হোসেন ভাইয়ের নাম বললাম যে পররাষ্ট্র কাকে নেওয়া যায়, বলে স্যার তারা আমরা একটু খোঁজ নিয়ে দেখি, এরকম। আবার যে 2 জন লোকের নাম বলেছেন, নাম বলছি না এখানে, তখন তারা বলেছে না ওনারা তো আমার সাথে আন্দোলনে ছিল না, ওনাদেরকে স্যার নেওয়া যাবে না। আবার আরেকটা জনের নাম বলেছিলাম যে খুব বিখ্যাত সিভিল সোসাইটিটা, ফলে এটা ভুল। আরেকটা কথা হচ্ছে ইউনূস স্যারের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। ইউনূস স্যার যেদিন দেশে আসেন, যেমন ধরেন উনি তো দেশে ছিলেন না, উনি অনেক কিছু সম্পর্কে অবহিত ছিলেন না, তো উনি পরে যেসব ডাইরেক্টিভ দিয়েছেন জাতির সামনে বা বাইরে গিয়ে, সেগুলো অনেকেই মনে করেন যে এগুলো আসলে, সেখানে আপনি যদি এই উপদেষ্টা মণ্ডলীর পুরুষ সদস্য বলেন, একমাত্র আমি ছিলাম। ফলে স্বাভাবিকভাবে স্যারের সাথে আমার 20 বছরের ঘনিষ্ঠতা। স্যার যখন দেশে আসলো 8 তারিখ আমি যখন বাসায় ফিরছি এয়ারপোর্ট থেকে, তখন স্যার আমাকে ফোনে ওনার বাসায় ডাকিয়ে নিলেন। সেখানে স্যারের বাসায়, গুলশানের বাসায়, ওই বাসায় জীবনে প্রথম গেছি কিন্তু তখন, সেখানে শত টিভি ক্যামেরা ছিল, তারা প্রত্যেকে দেখেছে আমি ঢুকছি। এবং আমার স্ত্রী আমাকে পরে বলল যে প্রায় 40 মিনিট যাবত স্ক্রল গিয়েছে ডক্টর ইউনূসের সাথে ডক্টর আসিফ নজরুলের একান্ত বৈঠক। এটা দেখে সবার ধারণা হয়েছে সব কিছু বোধহয় স্যার আমাকে কথা বলে নিচ্ছে। প্রথম দিকে যখন স্যারের সাথে সবার ইন্টিমেসি হয় নাই, সেই সময় স্যার কিছু ইনফরমেশনের জন্য আমার উপর বেশি ডিপেন্ড করতে, এটা সত্যি। বাট এই অবস্থা দ্রুত কেটে যায়। এই 1-2 মাস পরই স্যারের সাথে আপনার এই রেজওয়ানা, আদিলুর রহমান, শুভ্রু ভাই, আর 1-2 সপ্তাহ পরে ছাত্র নেতাদের সাথে এমন সম্পর্ক গড়ে ওঠে, এরপরে এটার বলা যাবে না। আপনি যদি বলেন ইনিশিয়াল প্রথম কয়েক সপ্তাহে স্যার ইনফরমেশনের জন্য আমার সাথে বেশি যোগাযোগ করতো কিনা, হ্যাঁ এটা সত্যি, কিন্তু এখন একদম ইকুয়াল, একদম আপনাকে খুব কনফিডেন্টলি বলতে পারে, এবং এটা আমার জন্য খুব স্বস্তিকর। নাকি আপনি ওই যে যাদের নাম নিলেন বা আরো 2-4 জনের সঙ্গে তাদের কাছ থেকে খানিকটা পিছিয়ে পড়েছেন? না, পিছিয়ে পড়ার এখানে ব্যাপার না, আমরা টিম ওয়ার্ক হিসাবে কাজ করি, এবং ডেলিভারিটলি কিছু ক্ষেত্রে আমি নিজেকে সম্পূর্ণ উইথড্র করেছি। কারণ হয়েছে কি, মনে হচ্ছিল সব জায়গায় খালি আমি। যেমন ধরেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিংগুলো হয়েছে, সেই মিটিংগুলোতে আমাদের আদিল ভাই যখন দায়িত্ব নিল, উনি আমাকে কোনো কিছু করতে বললাম না, আমি করতে বললে আমি বলতাম ভাই আপনি প্লিজ আমাকে রাইখেন না। সবাই মনে করছে সব কিছু আমি কেন, তো আমি ওখান থেকে সম্পূর্ণ উইথড্র করেছিলাম। তারপর ধরেন আমাদের যে প্রেস কনফারেন্স হয়, সেখানে আমি পারতপক্ষে, আপনি দেখবেন আমি যাই না, খুব জটিল আইনগত ব্যাপার থাকলে আমি যাই। কারণ আমার কাছে মনে হয়েছে এটা তো এত বড় কর্মযজ্ঞ, এখানে অনেক ইকুয়ালি এবং আমার চেয়ে যোগ্য মানুষরা আছে, সবাই মিলে কাজ করুক। আমার মন্ত্রণালয়ের কাজই এত বড় যে এটা করেই তো আমি কুল পাই না, অন্য জায়গায় আমার হাত দেওয়ার দরকার কি, প্রশ্নই আসে না। প্রথম দিকে ইনফরমেশন গ্যাপ ছিল, কিছু ক্ষেত্রে কথা বলতে হতো, কিছু ক্ষেত্রে আপনার একটু বেশি ভূমিকা রাখতে হতো, বাট এটা 1-2 মাস পর আর নাই। এবং আই এম ভেরি হ্যাপি যে আমাকে প্রধানত আমার মন্ত্রণালয়ের কাজই করতে হয়। আপনি কতটা ভারতপন্থী, কতটা ভারত বিদ্বেষী? আশ্চর্য ব্যাপার হচ্ছে কি জানেন, আপনার মনে আছে জিল্লুর 24 ঘন্টা প্রচারণা চললো আমি ভারতের দালাল। তারপরে তাজুল যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেল, 24 ঘন্টা প্রচারণা চললো আমি পাকিস্তানের দালাল। তা আমি কি বলবো আর বলেন ভাই,
ভেরি ক্লিয়ারলি বলি, আমি বাংলাদেশের দালাল, আমি বাংলাদেশের স্বার্থের ঊর্ধ্বে পৃথিবীর কোনো দেশ আমার কাছে কখনোই স্থান পায় নাই। এখন সমস্যা হয়েছে কি, আগে আমার ফেসবুক ছিল, আমি যাই, আমাকে কেউ অ্যাটাক করার আগে 50 বার চিন্তা করতো যে আমারও তো অ্যাক্সেস আছে, আমি বলবো জিনিসটা। এবং আপনার মনে আছে জিলুর, আপনি বলেন আপনার প্রোগ্রামে 8 মাস পরে আসছি, কিন্তু আপনার প্রোগ্রামে তো আমি প্রতি মাসে একবার আসতাম, অনেক বেশি প্রেজেন্স ছিল। যেহেতু আমার অনেক কাজের চাপ আছে, যেহেতু আমার গোপনীয়তার শর্ত আছে, এই সমস্ত কারণে আমি এখন, আমার যদি প্রশ্ন করে কেউ, ধরেন আমি বেরোলাম, আমার বললো ভাই আপনি না আমেরিকা চলে গেছেন শুনলাম, আমি এটা কি উত্তর দিব? আমি ফোনটা কেটে দিব। তা আমি জবাবদিহিতা তো অন্য জিনিস, জবাবদিহিতা অন্য জিনিস। আপনি যে এই গালাগালি, এই মিথ্যাচার, এইসব অশ্লীল অশ্রাব্য জিনিসের উত্তর তো দেওয়া যায় না। এখন আমি একটা প্রোগ্রাম বলছি না, আমার কেউ যদি বলে ভাই আমরা লোক মুখে শুনতে পেলাম আপনার নাকি আসলে 3টা চোখ, আমি কি উত্তর দিব? বা আমাকে কেউ যদি বলে, ধরেন একটা মানুষকে আমি বললাম, একটা সম্মানিত মানুষকে বললাম ভাই আপনার মা নাকি অত্যন্ত চরিত্রহীন ছিল, সেখানে উত্তর দিবে? সে তো থাপ্পড় মারবে। দেখেন যে যারা সরকার, আমার বিরুদ্ধে, আমি আপনাকে তাহলে আমার কিছু বলি, আমার বিরুদ্ধে 4 মাসে 17টা ভিডিও করা হয়েছে। পৃথিবীর মানে আমি আমার কল্পনার সীমা ছাড়াই গিয়ে কথাবার্তা বলা হয়েছে, যেটা মানে আমাদের যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোমেন ভাই, উনি জানেন আপনি স্যান্ডেল পরে ঘুরেন, উনি বসিলায় থাকেন, উনারে ট্রান্সফার করে আমি 200 কোটি টাকা এমন কথা বলা হয়েছে। আমার এই এত সব কথা বলার জন্য আমি আওয়ামী লীগের 15 বছরে যত বাজে কথা শুনেছি, তার চেয়ে বেশি কথা 7 মাসে শুনেছি। তা আমি কি ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে? কার বিরুদ্ধে আমি মামলা করেছি? কাকে আমি গ্রেফতার করতে বলেছি? কাকে আমি হুমকি দিয়েছি? আপনি নেননি, যেমন আপনার সমালোচনা করলে আমি বুঝতে পারবো যে আপনি নিচ্ছেন কি নিচ্ছেন না, আপনি নিচ্ছেন না, কিন্তু এমন একটা গোষ্ঠী সমাজে তৈরি হয়েছে বা আছে, আমি আপনাকে বলি, এবং যেটা ধারণা যে আপনাদের আশ্রয়ে প্রশ্রয়ে যখন মনে করা হয় যে এই যে নতুন রাজনৈতিক দল হলো বা যা হচ্ছে বা তাদের যে ন্যারেটিভস বা বয়ান, সেগুলো সরকার কর্তৃক আশীর্বাদ পুষ্ট, সো একটা লিঙ্ক খুঁজে পাওয়া আমি খুব প্রথম ডিফিকাল্ট ক্লিয়ারটা হয়। করি। প্রথম ক্লিয়ারটা হচ্ছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, বাক স্বাধীনতার প্রতিপক্ষ আগে ছিল সরকার এবং তার দলের ক্যাডাররা, এখন বাক স্বাধীনতার প্রতিপক্ষ হয়ে গেছে বিভিন্ন জনগোষ্ঠী। একদল আরেক দলকে বলে সে বেশি ধার্মিক, আরেক দল আরেক দলকে বলে ধর্মীয় উন্মাদনা আছে, তৌহিদে জনতা, আরেক দল আরেক দলকে বলে নাস্তিক, তারপর বলে ভারতের দালাল, এই পাকিস্তানের দালাল। এগুলি জনগণের বিভিন্ন অংশ। বিপ্লব পরবর্তী সময় মানুষের মধ্যে নানান অস্থিরতা থাকে, অনিশ্চয়তা থাকে, এবং কিছুটা ডিসিপ্লিনের অভাবও থাকে, এবং অতিরিক্ত স্বাধীনতা, এক্সপেকটেশন অতিরিক্ত, এগুলির প্রতিফলন হিসাবে এটা হচ্ছে। আপনি যেটা বলেন সরকারের কোনো মদদে বাক স্বাধীনতার পক্ষে যারা কথা বলে তাদের উপর আক্রমণ করা হচ্ছে কিনা, আমার কাছে এরকম কোনো তথ্য নাই। আপনি ধারণা করতে পারেন, ধারণা করার, এবং এই ধারণাটা কতজন মানুষ, এবং পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে, পারসেপশন তো আছে, পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে, কিন্তু ধরেন আমরা যখন এই সরকারের যখন এটা করছি, এটার কারণে সামাজিকভাবে কিছু সময়ের জন্য হলেও, গত কিছু সময়ের জন্য একটা ভয় তৈরি হয়েছে, মব জাস্টিসের ব্যাপারে ভয়টা তৈরি হয়েছে। আপনি যদি বলেন সরকার এটার পিছনে কোনো প্রণোদনা বা উৎসাহ আছে নাকি, নাই, জিরো। আপনি যদি বলেন এটাকে দমন করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আছে নাকি, হ্যাঁ থাকতে পারে। এটাকে দমন করার জন্য সরকারের যতটুকু কঠোরতা দেখানো দরকার ছিল সেটা আপনি সমালোচনা করতে পারেন, সেটা সমালোচনার অবকাশ আছে। কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা গেল না 8 মাসে? আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা আমি বলি জিল্লুর, ধরেন আমরা যখন ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কার্ভ আছে, হ্যাঁ, একটা সময় খুব খারাপ থাকে, ধরেন গত 3 দিন যাবত একটু ভালো, আবার একটু খারাপ হয়ে যায়, কার্ভ আছে। একটা সময় কিছু কিছু সময় মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, কিছু কিছু সময় মনে হয় মোটামুটি সহনীয়, এরকমভাবে গেছে কিন্তু সময়টা। এখন আপনি যদি ঠিক বাংলাদেশে অপরাধের, আমি জানি এটা শুনতে মানে মনে হবে আমি ট্র্যাডিশনাল মন্ত্রীর মতো কথা বলছি, আপনি যদি অপরাধের স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে আমাদের অপরাধ প্রবণতা বাড়ে নাই, কিছু ক্ষেত্রে বরং কমেছে। কিন্তু এখন হয়েছে কি, এখন আমাদের মধ্যে হয় কি যে এত রক্ত দিয়ে এত আত্মত্যাগ করে এরকম একটা সোসাইটিতে এখন কেন এটা হবে, এটা স্বাভাবিক প্রশ্ন, স্বাভাবিক মানুষের যন্ত্রণা, ফলে এটাকে বেশি অনুভূত হয়, এখন অসুখটা রোগটা বেশি অনুভূত হয়। আরেকটা হচ্ছে কেন তারপরেও আমরা প্রত্যাশিত মাত্রায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখতে পারি নাই, অনেক সময় পারি নাই। এটা কারণ কি জিল্লুর, বাংলাদেশে সবচেয়ে বেশি কোন প্রতিষ্ঠানটা রাজনীতিকরণ করা হয়েছে? পুলিশের করা হয়েছে না? ঘোষণা দিয়ে গোপালগঞ্জের পুলিশ, ছাত্রলীগের পুলিশ নেওয়া হয়েছে না? এখন আপনি ধরেন এই যে পুলিশ বাহিনী আছে, যারা ছাত্রলীগের পুলিশ, গোপালগঞ্জের পুলিশ, আওয়ামী লীগের লোকের আত্মীয় স্বজন, আওয়ামী লীগ দলের ক্যাডাররা, তারা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে? সম্ভব এটা? 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা দেখেন, 15টা বছর একটা ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় ছিল, তো পুলিশের আপার টায়ারে যত লোক দেখেন, আপার টায়ারের ধরেন 10%, তারা সবাই আওয়ামী লীগের লয়ালিস্ট ছিল। তো 10%কে সরায় যখন আপনি লোয়ার টায়ারে আনতে যান, তখন দেখা যায় তারা 15 বছর যাবৎ বঞ্চিত, 20 বছর যাবৎ বঞ্চিত।
তারা যত ভালো অফিসারই হোক 15 বছর 20 বছর যাবে তারা ওএসডি বা চাকরিচ্যুত, তো তাদেরকে যখন আমি বড় পোস্টে বসাই তার সাথে তো পুলিশের কোনো কানেকশন নাই, তাদের মধ্যে আবার অনেকে গোপালগঞ্জের পুলিশ, ছাত্রলীগের পুলিশ। সো মাঝে মাঝে আমি দেখি সবাই স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন, এটা যে কত টাফ। আমি আপনাকে বলি, আমাদের যত মন্ত্রণালয় আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারণ এই পুলিশ নিয়ে কাজ করতে হয়। এটা হলো মানে আমাদের ফাংশনাল কারণ। আরেকটা কারণ হচ্ছে কি, মানুষের মধ্যে হয় কি, আমরা ধরেন সাদত ভাইদের মুখে বিচিত্রা শুনতাম, দেশ স্বাধীন হওয়ার পর মানুষজন আনরুলি হয়ে গেছে, এ ওরে মারে, এ ওরে ধরে, হয়েছে তো ওরকম ঘটনা। হ্যাঁ, এখন হয়েছে কি, আপনার এত বড় একটা ফ্যাসিস্ট শক্তির যারা পতন ঘটাইছে বা ধরেন ক্ষোভটা মিটিয়েছে, ওদেরকে রাতারাতি আপনি খুব ডিসিপ্লিন করে ফেলতে পারেন না কিছু ক্ষেত্রে। সত্যি এটা সমস্যা হয়, আমাদের কষ্ট লাগে। আপনার কাছে আমি মুখ বড় করে বলতে পারবো না আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা প্রত্যাশিত সাফল্য দেখেছি না। মানুষের যে কষ্ট, মানুষের যে কমপ্লেন, মূল কমপ্লেন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবং এখানে আমাদের শুধু একটা কথাই বলতে চাই, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে, কিন্তু আমরা একটা ধ্বংসস্তূপ করা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। আপনি আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি এটাকে বিপ্লব বলছিলেন কথা বলবার সময়, এটা বিপ্লব না অভ্যুত্থান, আপনি কি বলবেন? এটা সামথিং ইন বিটুইন, এটা অভ্যুত্থান না, এটা গণ অভ্যুত্থান অবশ্যই, এটা গণ অভ্যুত্থান যেটার মধ্যে বিপ্লবের এলিমেন্ট ছিল, কিন্তু বিপ্লব হয় নাই। হয়তো এটা আরও কিছুদিন লিঙ্গার করলে, মানুষের মধ্যে রেজিস্ট্যান্স আসলে, মানুষের মধ্যে একটা প্রতিরোধ আসলে, যেটা কিছু ক্ষেত্রে হয়তো একটা স্টেজে সশস্ত্র হতে পারত টু সাম এক্সটেন্ট, সেটা বিপ্লবের সম্ভাবনা। সম্প্রতি আপনার একজন কলিগ বলেছেন একটি ভিডিও বা ইন্টারভিউতে বা ভিডিও বার্তা যেভাবেই বলি না কেন, যে 5 তারিখ বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে কোনো না কোনো মাত্রায় সশস্ত্র এলিমেন্ট ছিল সব, বিশেষ করে গণ অভ্যুত্থানে, এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে। এখন এরশাদ 9 বছরে মেরেছে 40 জন মানুষ, আর শেখ হাসিনার সরকার 2 সপ্তাহে মেরেছে কমপক্ষে 1000 মানুষ। কত বড় নির্মম হত্যাকারী, কত বড় নির্মম শক্তি। তো এইটা যদি আমাদের 5ই অগাস্টের পরে ধরেন সেনাবাহিনী যদি ছাত্র জনতার পক্ষে না দাঁড়াতো, তারা যদি সমানে জনগণকে মারা শুরু করতো, একটা স্টেজে তো অবশ্যই এদের যাওয়ার সম্ভাবনা ছিল। সো আপনি একটা ভালো প্রসঙ্গ তুলেছেন সেনাবাহিনীর প্রসঙ্গে, এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পরে সদরে যারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন, আপনি তার মধ্যে ছিলেন, এবং আমরা তখন সেনাপ্রধানের কণ্ঠে যেটা বোঝার চেষ্টা করেছে যে তিনি তখন অত্যন্ত গুরুত্ব দিয়েও আপনার কথা একাধিকবার বলেছেন। আমি একটু বুঝতে চাই যে তাদের মাইন্ডসেট তখন কেমন মনে হয়েছিল? আজকে সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে প্রায় নিয়মিত অনেক ধরনের কথাবার্তা, এমনকি এটা কারো তুচ্ছতাচ্ছিল্য করা উচিত না। উনি কিন্তু করা হচ্ছে তো না, হচ্ছে, আমি উচিত না বলছি, হচ্ছে যারা, এটা তো ভাই সব জায়গায় তো মবক্রাসি চলতেছে। এখন আপনার এটা বুঝতে হবে যে উনি শেখ হাসিনার নিয়োজিত সেনা প্রধান ছিলেন, উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, উনি এরকম একটা সময়, এখন আপনার মানুষের অবদানকে ছোট করার জন্য নানান কথা বলা হয়, আপনার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়, যে যারে বলতেছে, সবাই সবার গালি দিচ্ছে, সবাই সবাইকে দোষ দিচ্ছে। ইউনূস স্যারের অবদান ছোট করছে না, উনি কি করেছে জুলাই গণঅভ্যুত্থান, এসব প্রশ্ন তোলা হয় না, আপনার প্রশ্ন তোলা হয় না, আমার প্রশ্ন তোলা হয় না, আপনি নাকি ভারতের দালাল, আমি ভারতের দালাল, সবই তো বলা হচ্ছে। এই যে সামগ্রিক আক্রমণ প্রক্রিয়া, এই আক্রমণটা সম্ভবত ওনার ক্ষেত্রে আসতো না, যেহেতু উনি একটুখানি ওপেন আপ করেছে, কিছু কিছু ব্যাপারে কথা বলা শুরু করেছে, নাহলে এই সুযোগটা থাকতো না। আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কাছের থেকে দেখে আমার কাছে মনে হয়েছে এই গণ অভ্যুত্থানের প্রতি ওনার প্রচণ্ড শ্রদ্ধাবোধ আছে। ওনার সাথে যখন আমার কথা হয়, উনি বারবার 2টা কথা বলেন। হ্যাঁ, এখন ধরেন আপনি বলতে পারেন আচ্ছা সেনাপ্রধান এগুলো বলতে পারেন নাকি? ভাই, এরকম একটা প্রায় বিপ্লব গণ অভ্যুত্থানের পরে মানুষের আর ডিফাইন প্রভাব বিস্তার করবার চেষ্টা করছেন, কিন্তু এখন যেহেতু সমাজে নানা মহল থেকে নানা রকমের প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলো থেকে নানান কথা উঠছে, ইভেন আমি তো পলিটিক্যাল পার্টিগুলোকে এটাকে নিয়ে খুব বেশি আমি আপনাকে বলি, ধরেন পৃথিবীতে কে ভালো কাজ করছে, কে ঠিক করছে, কে বেঠিক করছে, এটা তো আমার কথায় নির্ণীত হবে না। আপনার বক্তব্য সঠিক হতে পারে, কিন্তু আমার মতে মানে দেশে যেই পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে, আওয়ামী লীগের সভানেত্রী লেথাল ওয়েপন ইউজ করার জন্য আদেশ দিচ্ছেন, এই করছেন সেই করছেন। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবচেয়ে ভালো নেত্রী যেটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুৎসিত নির্বাচনে ইলেক্টেড লোক। তো এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড সেন্সিটিভিটি কাজ করে। ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি, ভুলে যান আমি উপদেষ্টা, আমি মানুষ হিসেবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয়, আওয়ামী লীগ দেশকে আবার দোজক বানানোর চেষ্টা করবে। তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্স নাই। সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড, এটা কোনো রিমোর্স নাই। তো যার রিমোর্স নাই এবং যার কাছে এত টাকা আছে, যার কমপক্ষে 15-20% মানুষ যাদের অন্ধ সাপোর্টার, তারা দেশকে আবার
মানে দোজক বানায় ফেলার মতো কিন্তু ক্ষমতা কিন্তু সেই সিদ্ধান্ত কে নেবে? না, সেই সিদ্ধান্ত কে নিবে? এটা নিবে পলিটিক্যাল। আমি আপনাকে বলি, সেই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টি নিবে, সেই সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া আসতে পারে, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর্মি চিফ আপনার যদি কথা না বলেন ভালো হয়, বুঝছেন? ওনার এই বিষয়ে কথা বলে উনি নিজেকে এক্সপোজ করে কাজে এইসব ব্যাপারে এটা এই পয়েন্টে বিশেষ করে আমি মনে করি, মানে আমার ব্যক্তিগত অভিমত, আই মে বি রং, মানে এমনও তো হতে পারে, আমরা তো আর জানি না যে উনি হয়তো ওনার মেসেজটা আপনাদেরকে বলতে আমি সরকারকে কনভে করেছে, বাট সরকারের রেসপন্স পাননি, সো ওনার কাছে মনে হয়েছে যে বলা প্রয়োজন। আমি একটু গোড়ায় যাই, যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, ওই যে সরকারটা যেভাবে গঠিত হলো, এই সরকারে কার শেয়ার কতখানি? আমিন এই সরকারে এই ছাত্রদের শেয়ার কতখানি, বিএনপির কতখানি, জামায়াতের কতখানি, আর্মির কতখানি, বা ইন্টারন্যাশনাল কমিউনিটির আপনার কতখানি? আমি একটু শেয়ারিংটা বুঝতে চাই। কালী সময় তো আমাদের সাথে ছিল না, সেরকম একজন আবার বিএনপির কথায় আসছে, আবার এমন একজন আসছে যার সম্পর্কে আমি জানতামই না আসবে, সে জামাতের কথায় আসছে। সো ছাত্ররা নিজের ইচ্ছা সবকিছু ডিসাইড করে আমি না। বলতে সেজন্য বলছি যে কার প্রাধান্য বেশি এখানে? না, আমি আপনাকে শুধু প্রাধান্য তো আমি বলতে পারবো না আপনাকে, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি, ছাত্ররা পলিটিক্যাল পার্টি যারা আছে, আন্দোলনে যারা শক্তি আছে, সবার সাথে হয়তো কথা বলা নাই, যাদের সাথে কথা বলে না তারা খুবই মাইন্ড করতে পারে, কিন্তু ওইখানে এত সময়ের সীমাবদ্ধতা ছিল, এত একটা তাড়াহুড়া পরিবেশ ছিল। বাংলাদেশের ইতিহাসে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এভাবে হয় নাই জিল্লুর। আমরা জানতাম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সবাই আলোচনায় নাই, কিন্তু ওইটা ইচ্ছা করে আমি মনে করি না যে আমি আমার তো গুরুত্বপূর্ণ আমার মতামত নিতে হবে, বাট হ্যাঁ স্টেক হোল্ডার বলছে না, আমি আপনি সামনে আছেন দেখে উদাহরণ দিচ্ছি। ওরা ডেলিভারিটি আছে, ওর সাথে কথা হলো, ওর সাথে কথা হলো, এটা করে নাই। আর আমার সাথে যে কথাগুলো বলেছে আমি আপনাকে বারবার বলতেছি, ধরেন 50%-এর ব্যাপারে আমি কোনো ধারণাই ছিল না, এবং আমিও যাদের নাম প্রপোজ করেছি সেখানে 60% তারা আমার প্রপোজালে 3 রকম রিয়াকশন দেখিয়েছে। একটা বলছে স্যার এটা তো আমাদের লিস্টে অলরেডি আছে, তারপর একটা বলছে স্যার এটা একটু দেখতে হবে, আরেকটা হচ্ছে স্যার না উনি তো আমাদের সময় আন্দোলনে আমাদের সাথে 15 বছর উনি কী করেছে। তো 3 ধরনের রিয়াকশন, তো আমার কথা কিভাবে শুনেছে, ঠিক না? এখন ধরেন আমাদের একজন মহিলা উপদেষ্টা, ওনার নাম বলার সাথে সাথে ওরা বললো স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে, ওনার নাম সবার কাছ থেকে আসতেছে। রেজওয়ানার কথা, রেজওয়ানার নাম সব মহল থেকে আসছে, তো এটা তো আমার কথা তো হয় নাই, এগুলো অলরেডি তারা ডিসাইড করে রেখেছে। এবং তারা 3টা দিন আমি যতদূর জানি আর কি, যত মানুষের সাথে পারে কথা বলার চেষ্টা করেছে, সবচেয়ে বেশি কনসালটেশন করেছে বিএনপি আর জামাতের সাথে, যতটুকু আমি জানি। আমার এটা ভুল হইতে পারে। সরকার কতটা নিরপেক্ষ? সরকারের তো অনেকগুলো হাত পা আছে। এখন আমি যদি আপনারা বলি, ধরেন চ্যানেল আই কতটা, ধরেন আওয়ামী লীগ আমলে চ্যানেল আই কতটা সরকারপন্থী, তো চ্যানেল আইয়েরও তো অনেকগুলো কম্পোনেন্ট আছে না? কোনো কম্পোনেন্ট একটু বিএনপির প্রতি সিম্প্যাথেটিক, কোনো কম্পোনেন্ট আওয়ামী লীগের প্রতি বেশি কোনো কম্পোনেন্ট আছে একটু। একজন গ্লোবাল আইকন, সারা পৃথিবী তাকে সম্মান করে, আমরা উনি হয়েছেন বলে সবাই গর্বিত, কিন্তু সামগ্রিকভাবে অনেকে মনে করেন যে উনি কিছুটা শিশুসুলভ এবং সরল, এবং যে কারণে অনেকেই তাকে নানাভাবে প্রভাবিত করতে পারে। কেউ কেউ মনে করেন উনি পেজের মধ্যে আছেন, সেটা আপনাদের মনে হতে পারে। উনি যখন ইন্টারভিউ দেন, স্যার খুব ক্যাজুয়ালি ইন্টারভিউ দেন, কোনো কথা বলেন, মনে হতে পারে উনি সারাটা দুনিয়া ভেজে খাওয়া মানুষ, বুঝছেন? উনার ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং আনবিলিভেবল। একটা কথা বলবে এই করবে, উনি সবার সাথে কথা বলে, উনি 4 জন 5 জন 7 জনের সাথে কথা বলে ডিসিশন নেয়। আর সরকারের মধ্যে কে কোন দলের কি প্রভাব আছে ভাই, আপনার আমি শুধু একটা কথা বলি না, কিন্তু সরকারের যা কিছু হচ্ছে সব কি ওনার, সব ওনার, যেমন শেখ হাসিনা যেভাবে একেবারে ওসি পর্যন্ত পৌঁছে যেতেন, সেটা আমরা চাই না। সেটা আছে, হ্যাঁ। এখন ধরেন আমি একটা পক্ষে, এখন প্রশ্নটা যদি আপনি আমাকে করেন, তা আমি তো বাকিদেরকে সাবজেক্টিভ ভাবে ইভ্যালুয়েট করব, ফলে আমার ইভ্যালুয়েশন সত্যি হবে না। আমি শুধু আপনাকে একটা কথা বলি, এখান থেকে বুঝে নেন। আমাদের বাঙালি সোসাইটিতে দেখা গেছে এক ভাই জামাতপন্থী, এক ভাই আওয়ামী লীগ পন্থী, এক ভাই বিএনপিপন্থী, কোনো স্বার্থের জন্য না, কিন্তু সত্যি। যেমন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমার এক ভাই আওয়ামী লীগ পন্থী, আমি প্রচণ্ডভাবে অ্যান্টি আওয়ামী লীগ। আবার আমার এক ভাই আছে, আমি কাজিনদের মধ্যে বলছি, বেশ ইসলামিক লাইনে ঝোঁক আছে। তো একটা সরকারের মধ্যেও তো এরকম থাকা স্বাভাবিক। আওয়ামী লীগ পন্থী কেউ নাই, কিন্তু ধরেন কারো একটু জামাতের রাজনীতির প্রতি মায়া থাকতে পারে, কারো বিএনপি রাজনীতির প্রতি একটু মায়া থাকতে পারে, কারো বামদের প্রতি বেশি মায়া থাকতে পারে। এখন আমি তো সাবজেক্টিভভাবে, আমি তো এগুলি অবজেক্টিভলি পরিমাপ করা যায় না, কিন্তু অ্যাজ এ হোল যখন আমরা একসাথে বসি বা স্যারের বাসায় কয়েকজন মিলে বসি, আমরা খুব চেষ্টা করি যখন ডিসকাশনের পর্যায়ে যাচ্ছি, ধরেন মায়া ভালোবাসা স্নেহের কথা তো বললেন, আচ্ছা ধরেন আমার সাথে ফখরুল ভাইয়ের যে সম্পর্ক 15টা বছর এই আন্দোলন সংগ্রামে, ফখরুল ভাইয়ের অধিকার আছে আমার ফোন করে একটা রাগারাগি করা, আপনাকে আমি এত বড় কথা বললাম,
আন্দোলনকালীন সময়ে বহু গোপন জায়গায় আমি ওনার সাথে দেখা করতাম, একা কথা বলতাম। এখন ফখরুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে না? এখন এই ছাত্রগুলা জীবন বিপন্ন করে এইরকম একটা মুক্তির স্বাদ আমাদের দিয়েছে, তার প্রতি আমার ভালোবাসা থাকবে না? আমার কাছে যদি ওরা পরামর্শের জন্য আসে, ছাত্ররা কেন, যে কোনো রাজনৈতিক দল যদি পরামর্শের জন্য আসে, অবশ্যই আমি পরামর্শ দিব। আমরা যদি তোমাদের ফান্ডিংয়ের ব্যাপারটা বাংলাদেশে একটা রেকর্ড করো, প্রকাশ্যে চাঁদানো, যে ভাই আমি এই দলে, আমেরিকায়, ব্রিটেনে, ইউরোপে যেরকম হয়, এরকম পরামর্শের বাইরে কিচ্ছু নাই। অন্তর থেকে চাই তারা একটা পরিশুদ্ধ বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলুক। এটার মধ্যে কোনো লুকোচাপা নাই। আমার কথা আমি আপনাকে বলে দিই, আমার যদি বুদ্ধিবৃত্তিক হেল্প লাগে, সেটার সাথে আমার সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নাই। আমার বুদ্ধিবৃত্তিক হেল্প যদি আজকে জামাতে ইসলামও যদি আইসা বলে ভাই আমরা এই সংস্কারের ব্যাপারে কি সিদ্ধান্ত নেব, আমি বলতে পারি ভাই আমার কাছে মনে হয় আপনারা এটা করলে ভালো। এটার সাথে আমার সরকারি দায়িত্বের সম্পর্ক নাই, কারণ আমার দায়িত্বের এটাতে প্রভাবিত হচ্ছে না। আমি ছাত্রদের কোনো আনডিউ, যেমন আমি আপনাকে বলি আমার এখানে যে কাজ টাজ হয়, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি কোনো আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছি না। বাট দ্যাট ইজ এ পারসেপশন যে তারা Perception থাকবে। নানান কিছুর মধ্যে আছে, এবং আপনি ফান্ড রেজিং এর কথা বলছেন, সেটা নিয়েও অনেক রকমের কথা আছে, আমি সেগুলো বলতে চাই না। মেয়েরা তাদের সঙ্গে সবাইকে আছে, জি জি, মাদ্রাসা আছে নাকি সন্দেহ আছে। আপনি এই প্রশ্ন তুলতে পারেন জিল্লুর, এটা তুলতে পারেন, ভ্যালিড প্রশ্ন সমাজে থাকা উচিত। আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা শেখ হাসিনার আমলে দুইটা জিনিস খুব ঘৃণা করতাম। একটা হচ্ছে মালিকানার রাজনীতি, যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তাদের পৈতৃক সম্পত্তি, এটা ছিল জনযুদ্ধ, কিন্তু এটা বানায় ফেলছে শেখ পরিবারের যুদ্ধ। যেহেতু শেখ পরিবার কেউ যুদ্ধে অংশ নিচ্ছে নাকি, মানে শেখ কামালও সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে নাকি, এটা প্রশ্ন থাকতে পারে। আরেকটা হচ্ছে ট্যাগ দেওয়ার রাজনীতি। এখন ধরেন এই মালিকানার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, এটা ছাত্র সংগঠনের কারো কারোর মধ্যে আছে নাকি এই প্রশ্ন আপনি তুলতে পারেন। একই সাথে সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কারো কারো আছে নাকি আপনি তুলতে পারেন। মানে বিএনপি জামাতের মধ্যেও এই প্রবণতা আছে নাকি এটা আপনি তুলতে পারেন। এখন ধরেন আমরা ছাত্রদেরকে বেশি ভালোবাসি, বেশি স্নেহ করি, আমরা ওদের থেকে খুব পারফেক্ট আচরণ আশা করি, কিন্তু জিল্লুর একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার আপনার যখন 25-26 বছর ছিল, আপনি পজিটিভ জিনিসটাও দেখেন, হাসনাত যে এই কথাটা বলেছে আর্মি চিফের সাথে মিটিং নিয়ে, তাদের দলের ভিতরে 3টা মানুষ সেটা প্রতিবাদ করেছে। এই চর্চাটাও কি আমাদের মধ্যে ছিল? তো আমরা একটু সময় দেই, দেখি না তারা ভুল করতে করতে হোঁচট খেতে খেতে শিখে নাকি। তবে আপনার সাথে আমি একটা একমত, এই যে আপনার মালিকানা রাজনীতি শুরু, কোনো লেখকেরও দেখবেন মানে এমনভাবে লিখে, মানে আমি গণ অভ্যুত্থানে যতগুলা লেখাটেখা পড়লাম, ইনক্লুডিং আসিফ মাহমুদের বই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে অসীম রোল রেখেছিল, যেভাবে রাস্তায় আমরা দরবারের দিন আমরা রাস্তায় থেকেছি রীতিমতো, উল্লেখও নাই। কিন্তু এটা কি সে ডেলিভারেটলি করেছে? সে তার চোখ দিয়ে যেটুকু দেখছে সেটা করছে, কারণ আমাদের সাথে তাদের ইন্টারেকশন ছিল না। ফলে কোন হাসিনার ভাব শিষ্য এটা বুঝতে হবে সবাই। আমরা একটু আপনার সঙ্গে এই আলোচনাটা আসলে রমজানের বাইরে অন্য সময় করতে পারলে ভালো হতো, আপনার বেশি সময় পেতাম, সময় খুবই সীমিত, আর হাতে বেশি সময় নেই। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে দেশটাকে আসলে কোথায় আপনারা নিয়ে যাচ্ছেন? এই প্রশ্ন এই কারণে উঠছে যে দেশে ভাবাদর্শের দিক থেকে, ন্যারেটিভস বা বয়ানের দিক থেকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানের দায় কিছুটা সরকার, নতুন দল বা তাদের পেছনে যারা আছে তাদের বয়ানগুলো যারা সারা পৃথিবীব্যাপী প্রচার করছে, এইরকম একটা মানে এক ধরনের উগ্রবাদ, এক ধরনের এক্সট্রিমিজম, যেভাবেই বলি না কেন, এটা যেভাবে নিন্দিত হয়েছে স্ট্যান্ডটা নিয়ে, যেভাবে নিজেকে ভালনারেবল করেছে, এই পজিটিভ সাইডগুলোও দেখেন। এবং আমরা যখন মাত্রা ছাড়া পর্যায়গুলি চলে গেছে, সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও দেখেন। ঠিক আছে, আমি নাম বলতেছি না, কিছু পত্রিকাতে বা কিছু পলিটিক্যাল পার্টির অফিসে বা কিছু সরকারের পক্ষ থেকে যে প্রতিরোধের চেষ্টা করা হয়েছে, এমনটা আমি একটা হাটগুটায় বসে আছি। আপনি বলতে পারেন আমাদের সেই প্রতিরোধের ব্যবস্থাটা আরও বেশি জোরালো, আরও একটু আগে হওয়া উচিত ছিল। এখন আমরাও তো একটা লার্নিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমার বিবেচনায় বাংলাদেশের কোনো সরকার 1985 সন থেকে আমি সরকারকে খুব কাছের থেকে দেখি, তার আগেটা আমি জানি না, বাংলাদেশের কোনো সরকার 1985 সনের পর থেকে এত ডিফিকাল্ট সময় পার করে নাই। ফলে আমাদের তো ভুল হবে। আমি এটাই অফিসিয়ালি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উপদেষ্টা কাউন্সিলের মিটিংয়ে স্যারের নেতৃত্বে ডিসিশন হবে, কোনো ডিসিশন হয় নাই, কোনো আলোচনা হয়নি এটা নিয়ে। স্যার যে টাইম লাইনটা দিয়েছে সেটাই আমরা বিশ্বাস করি। এখন আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ভাইব দেখে ধারণা হয় এরকম। তো আমার কাছে মনে হয় যে মানে এই সময়কার ক্ষমতা, এটা কোনো ক্ষমতা না, এটা হচ্ছে দায়িত্ব, সম্পূর্ণভাবে দায়িত্ব। আমি আপনাকে প্রোগ্রাম অবশ্যই চাবো না, 3বার বললাম অবশ্যই চাবো না। যদি সময়ের টাইম লাইনে করে আমি জুলাইতে ফেরত যেতে পারতাম,
আমি একটা লাইনে আপনাকে বলি, জুলাইয়ের আগে আমার যে জীবন ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলেই খালি মানুষের কাছে সমালোচনা করতাম, দোষ ধরতাম, আর মানুষ পাগলের মতো আমাকে ভালোবাসতো। আমি বোধহয় বাংলাদেশের সবচেয়ে লাভড মানুষদের একজন ছিলাম না জিল্লুর? আর এখন সারা দিন কাজ করি, শুক্রবার শনিবার রাত 2টা পর্যন্ত কাজ করতে হয় মাঝে মাঝে, এখন কাজের চাপ একটু কমেছে। সারা দিন কাজ করি আর সারা দিন মানুষের কাছে বকা খাই, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এটা কেন হয়েছে। সো হুইচ লাইফ আই এম এনজয়িং মোর? হ্যাঁ, শেখ হাসিনার আমলে মনের মধ্যে শান্তি ছিল না, যে একটা ফ্যাসিস্টের দাস হয়ে আছি। এখন